আশা করি শীতের আমেজে সবাই ভালোই আছো এবং বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে তোমরাও অ্যাটাচ আছো। আমাদের ভিডিও এবং লাইভ ক্লাসগুলোতে তোমরা বেশি বেশি অংশগ্রহণ করার মাধ্যমে এই অ্যাটাচমেন্টটা আরো বৃদ্ধি করবে এবং এখনকার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ অ্যাসাইনমেন্ট, এই অ্যাসাইনমেন্টের কাজগুলো চমৎকারভাবে করবে আশা করছি। তোমাদের অ্যাসাইনমেন্টে দেখবা তোমাদের কিছু মতামত চাওয়া হয়। এর মানে এটা নয় যে একেবারে টেক্সট বুক বহির্ভূত মতামতগুলো দিবে। সুতরাং যে টপিকস এর আলোকে তোমাদের মতামতটা চাওয়া হয় সেটা কিন্তু টেক্সট বুক রিলেটেড টপিকস। সুতরাং ওই টপিকস এর মধ্যে থাকে এই রকম মতামতগুলোই দিবে যেগুলো তোমাদের টেক্সট বুক দিয়ে যুক্তি খণ্ডন করা যায়। তো আজকে তোমাদের সামনে নতুন একটা ভিডিও ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি। আমরা একটা আন্তর্জাতিক সংস্থা নিয়ে আলোচনা করছিলাম যেটা হচ্ছে ইউনাইটেড নেশনস। আমরা জানি এই ইউনাইটেড নেশনস বেশ কয়েকটা অঙ্গ সংস্থা আছে। তোমরা কি কেউ বলতে পারো যে ইউনাইটেড নেশনস এর প্রধান কয়েকটা অঙ্গ সংস্থা? হ্যাঁ, ঠিকই ধরেছো, বেশ কয়েকটা অঙ্গ সংস্থা আছে। তার মধ্যে জেনারেল অ্যাসেম্বলি, সিকিউরিটি কাউন্সিল, এই সংস্থাগুলো গুরুত্বপূর্ণ। জেনারেল অ্যাসেম্বলি এমন একটা সংস্থা জাতিসংঘের, যে সংস্থায় জাতিসংঘের প্রায় প্রত্যেকটা সদস্য রাষ্ট্রই এর সদস্য। তোমরা কি বলতে পারো এই জেনারেল অ্যাসেম্বলিকে কেন বিতর্ক সভা বলা হয়? জাতিসংঘের সাধারণ পরিষদকে কেন বিতর্ক সভা বলা হয়? কারো কি ধারণা আছে? হ্যাঁ, গত ক্লাসে যদি পড়ে থাকো তাহলে এই প্রশ্নের উত্তর দেওয়াটা সহজ। কারণ গত ক্লাসে আমরা বলেছিলাম যে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রত্যেকটা সদস্য রাষ্ট্রই সদস্য। এখানে জাতিসংঘের সকল বিষয় নিয়ে আলোচনা হয়। সিদ্ধান্ত হয়তো নিতে পারে না, কিন্তু আলোচনা হয়। হয়তো বৈশ্বিক মহামারী নিয়ে আলোচনা হচ্ছে, কখনো যুদ্ধ বিগ্রহ নিয়ে আলোচনা হচ্ছে। এই যে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়, এজন্যই জাতিসংঘের সাধারণ পরিষদকে বিতর্ক সভা বলা হয়। আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, এটা নিয়ে বিতর্ক হচ্ছে। আচ্ছা, এবার বলতে পারো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কয়টি? হ্যাঁ, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দুই ধরনের সদস্য আছে, একটা হচ্ছে স্থায়ী আর একটা হচ্ছে অস্থায়ী। স্থায়ী সদস্য রাষ্ট্র কয়টি? 5টি, তাই না? জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য রাষ্ট্র 5টি। জাতিসংঘের এই যে বিভিন্ন সংস্থা, এই সংস্থাগুলো প্রতিষ্ঠিত হয়েছে জাতিসংঘের কিছু উদ্দেশ্যকে সামনে রেখে। আজকে আমাদের আলোচনার টপিক তো সেটা, জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য, অর্থাৎ জাতিসংঘ কি উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছে সেটাই আমাদের আজকে আলোচনার বিষয়। তোমাদের বইয়ে সুন্দর ছক করে দেওয়া আছে যে জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য সমূহ। আমি প্রধান কয়েকটা উদ্দেশ্য নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমেই যে উদ্দেশ্যটা এখানে আমি লিখেছি সেটা হচ্ছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা। অর্থাৎ জাতিসংঘের প্রথম উদ্দেশ্যই হচ্ছে সকল হিংসা, যুদ্ধ, তারপরে বিভিন্ন ধরনের মানুষের মধ্যে যে সংঘাত হয় সেই সংঘাতটা দূর করে বিশ্ব শান্তি স্থাপন করাটাই জাতিসংঘের 1 নম্বর উদ্দেশ্য। তো আমরা প্রথম প্রশ্ন হিসেবে দিতে পারি জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য সম্পর্কে ধারণা দাও। জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য সম্পর্কে ধারণা দাও।
প্রথম উদ্দেশ্য আমরা কি বললাম? শান্তি, বিশ্ব শান্তি, যে কোনো যুদ্ধ বন্ধ, এর যুদ্ধ বন্ধ করা। এর এক নম্বরই বিষয় হচ্ছে যে কোনো পরিস্থিতিতে যে কোনো উপায়ে পৃথিবী থেকে যুদ্ধ বন্ধ করা। যদিও আদৌ কি জাতিসংঘ এটা পেরেছে কিনা এটা নিয়ে there is some controversy because এখনো still now পৃথিবীর বেশ কিছু জায়গায় ছোট আকারে বড় আকারে যুদ্ধ কিন্তু হচ্ছে। সুতরাং জাতিসংঘের প্রধান উদ্দেশ্যই হচ্ছে যুদ্ধ বন্ধ করা, যেটা থেকে জাতিসংঘ পুরোপুরি সফল হয়েছে কিনা there is some controversy। যাই হোক, নিরাপত্তা নিশ্চিত করা। জাতিসংঘের অন্যতম একটা কাজ হচ্ছে পৃথিবীর দেশগুলোর, পৃথিবীর মানুষদের, পৃথিবীর বিভিন্ন এলাকাকে নিরাপত্তা দেওয়া। এইটা হয়তো জাতিসংঘ পেরেছে বা চেষ্টা করছে। যেমন এখন অনেক পৃথিবীতে ছোট ছোট রাষ্ট্র আছে, ভুটান, তাই না, মালদ্বীপ, এরকম ছোট ছোট রাষ্ট্র আছে, ছোট রাষ্ট্র, তাই না, ভুটানের মতো এরকম অনেক ছোট ছোট রাষ্ট্র আছে। যে রাষ্ট্রগুলো বড় রাষ্ট্রে গেলে ফেলে ফেলার কথা, যেমন ভুটানের কাছে চীন আছে, ভারত আছে, বিশাল বিশাল রাষ্ট্র, ইচ্ছা করলে ভুটানকে যে কোনো সময় তারা আক্রমণ করে। কিন্তু যেহেতু জাতিসংঘের সদস্য, জাতিসংঘ এদিকে নিরাপত্তা দেয়, ফলে এই বিষয়টা ইনশিওর করে জাতিসংঘ যে ছোট হোক বড় হোক যে কোনো রাষ্ট্র চাইলে অন্য রাষ্ট্রকে আক্রমণ করে দখল করতে পারবে, এইটা জাতিসংঘ নিশ্চিত করে। ফলে অনেক ভুটানের মতো, মালদ্বীপ, শ্রীলঙ্কা, এরকম অনেক রাষ্ট্র আছে যারা অনেক ছোট, শক্তিতে আয়তনে সব দিক দিয়ে ছোট, কিন্তু এরা নিজের মর্যাদা নিয়ে পৃথিবীতে টিকে আছে। বন্ধুত্বপূর্ণ সহযোগিতা জাতিসংঘের অন্যতম একটা উদ্দেশ্যের মধ্যে পড়ে যে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা। বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতা অনেক ভাবে হতে পারে। পৃথিবীতে এখন এমন একটা অবস্থায় চলে গেছে যে কোনো দেশ অন্য কোনো দেশের সাহায্য সহযোগিতা ছাড়া চলতে পারে না। অনেক সম্পদশালী, অনেক ধনী, অনেক ক্ষমতা সম্পন্ন দেশও এখন কোনো না কোনো ভাবে অনেক ছোট সম্পদে হয়তো অতটা সমৃদ্ধ নাই, সেই সব দেশের উপর নির্ভরশীল। যেমন ধরো আমি একটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে তৈরি পোশাক, তাই না, তৈরি পোশাক শিল্প। বাংলাদেশের অর্থনীতির অন্যতম একটা সেক্টর হচ্ছে রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি। এই রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রির প্রধান ক্রেতা কারা? উন্নত বিশ্বের দেশ, তাই না? আমাদের মতো অনুন্নত বা উন্নয়নশীল দেশ, যেমন তুমি বলতে পারো বাংলাদেশ, ভিয়েতনাম, তারপরে হচ্ছে এইরকম যে দেশগুলো আছে, সেই দেশগুলো অন্যতম একটা আয়ের উৎস হচ্ছে রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি। বাংলাদেশের অর্থনীতির প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী যে সেক্টরগুলো আছে, সেই সেক্টরগুলোর মধ্যে অন্যতম হচ্ছে রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি। কিন্তু এই রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রির প্রধান ক্রেতা কারা? ওই আমেরিকা, ওই ইংল্যান্ড, ওই কানাডা, উন্নত বিশ্ব। ফলে এত সমৃদ্ধশালী দেশ হওয়ার পরও তারা কিন্তু আমাদের মতো দেশগুলো থেকে পোশাক কিনছে, তার মানে দে আর ডিপেন্ডেন্ট। সুতরাং পৃথিবীর সব দেশ যে এখন একভাবে চলতে পারবে এমন না। সুতরাং এই যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটা সৃষ্টি করার পেছনেও জাতিসংঘের একটা প্রত্যক্ষ বা পরোক্ষ একটা প্রভাব আছে। সুতরাং এইভাবে জাতিসংঘের উদ্দেশ্যগুলো তারা সফল করে যায়। এছাড়াও শুধু যে তৈরি পোশাক শিল্প তা না, যেমন ধরো এই সহযোগিতা কেন প্রয়োজন? এই যে এখন হচ্ছে একটা মহামারী চলছে, এটা আমেরিকা যদি বলে আমাদের কোনো দেশের সাহায্য সহযোগিতা লাগবে না, আমরা পৃথিবীর কোনো দেশ থেকে কোনো কিছু ঢুকতে দেবো না, বেরোতে দেবো না, তাহলে যাতে আমেরিকা চলতে পারবে বা অন্য কোনো দেশে চলতে পারবে। অথচ এই একটা দেশে শুরু হয়েছিল, পুরো পৃথিবীকেই গ্রাস করে ফেলেছে এই মহামারীটা। এইরকম বিষয় যদি বন্ধ করতে হয়, তাহলে বন্ধুত্ব এবং সহযোগিতা ছাড়া কিন্তু পৃথিবীর দেশগুলো টিকতে পারবে না। যদি সন্ত্রাস শুরু হয়, এই যে সন্ত্রাস হচ্ছে, বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণ হচ্ছে, এটা কি কেউ বলতে পারে যে আমেরিকাতে হবে না, ইংল্যান্ডে হবে না, তারপরে ইন্ডিয়াতে হবে না, চীনে হবে না?
পৃথিবীর সব দেশে কিন্তু এই সন্ত্রাসের কবলে পড়ছে। সুতরাং এই সহযোগিতা এবং বন্ধুত্ব ছাড়া এই সব সমস্যা কি সমাধান সম্ভব? এই জন্যই বলা হচ্ছে জাতিসংঘের অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর দেশগুলোর মধ্যে সহযোগিতা এবং বন্ধুত্ব বাড়ানো। তো এই পর্যায়ে আমরা একটা দ্বিতীয় প্রশ্ন দিতে পারি, জাতিসংঘ কিভাবে তার উদ্দেশ্যসমূহ বাস্তবায়ন করছে। জাতিসংঘ কিভাবে তার উদ্দেশ্যসমূহ বাস্তবায়ন করছে। খুবই আমি যে উদাহরণ দিয়ে যুক্তি দিয়ে বোঝালাম যে জাতিসংঘ যে উদ্দেশ্য দিয়েছে সেই উদ্দেশ্যগুলো সে বাস্তবায়নের জন্য বা সেই উদ্দেশ্যগুলো ফুলফিল করার জন্য কি কাজ করছে সেই উদ্দেশ্য তুমি লিখতে পারো। লাস্টে একটা দিয়েছি শেষের দিকে, এটা শেষটা মানে আমার লাস্ট, সেটা হচ্ছে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সহযোগিতা, নির্ভরশীলতা বা একে অপরের মধ্যে লেনদেন। এখন পৃথিবী এমন একটা পর্যায়ে চলে গেছে যে অর্থনৈতিক বলো, সামাজিক বলো, সাংস্কৃতিক বলো, একটা দেশে কিন্তু এগুলো সীমাবদ্ধ নাই। তুমি ঘরে বসে ক্লিক করে পৃথিবীর নানা দেশে সবকিছু জানতে পারছো, সেটা সামাজিক ক্ষেত্রে হোক, সাংস্কৃতিক ক্ষেত্রে হোক। তুমি পৃথিবীর যে কোনো প্রান্তের পণ্য তুমি কিনতে পারছো, তারপরে অর্থনৈতিক ক্ষেত্রে। ফলে এই যে ইকোনমিক, সোশ্যাল এন্ড কালচারাল যে কোলাবোরেশন, এই যে স্প্রেড, এটা জাতিসংঘ বলছে যে এর মাধ্যমে পৃথিবীটাকে একটা বিশ্ব গ্রামে পরিণত করা, গ্লোবাল ভিলেজে পরিণত করা। এই ক্ষেত্রে জাতিসংঘ তার বিভিন্ন সংস্থাগুলোর মাধ্যমে সহযোগিতা করছে। বিভিন্ন সংস্থাগুলোর মাধ্যমে জাতিসংঘ এগুলো পৃথিবীর মানুষের মাধ্যমে আরো ছড়িয়ে দেওয়ার কাজ করছে, যাতে একটা বিশ্ব ভ্রাতৃত্ববোধ তৈরি হয়। আচ্ছা, বিশ্ব ভ্রাতৃত্ববোধ তৈরি হওয়ার ক্ষেত্রে আরো একটা বড় বাধা ছিল হচ্ছে আন্তর্জাতিক বিরোধ শান্তিপূর্ণ উপায়ে সমাধানের ব্যবস্থা করে জাতিসংঘ। এটাও কিন্তু জাতিসংঘের একটা উদ্দেশ্য, আন্তর্জাতিক বিরোধ শান্তিপূর্ণ সমাধান। এইগুলো যদি বাস্তবায়ন করতে হয় তাহলে বিরোধ জিয়ে রেখে তো এগুলো সম্ভব না। যেমন একটা উদাহরণ দিই, যে বাংলাদেশের সাথে সমুদ্র সীমা নিয়ে মায়ানমার এবং ভারতের সাথে একটু বিরোধ হচ্ছিল। বাংলাদেশের সাথে ভারত এবং মায়ানমারের সমুদ্র সীমা নিয়ে একটা বিরোধ ছিল। তো বিভিন্ন অনেক বছর ধরে এই সমুদ্র সীমা বিরোধটা জিয়েছিল। অবশেষে জাতিসংঘের যে প্রধান অঙ্গ আছে তার মধ্যে একটা অঙ্গ হচ্ছে আন্তর্জাতিক আদালত বা বিচারালয়, তাই না? এই আন্তর্জাতিক আদালত বা বিচারালয়ের মাধ্যমে এই যে আন্তর্জাতিক বিরোধ, একটা বাংলাদেশে যে পরিমাণ সমুদ্র সীমা দাবি করতে ভারত সেটা মেনে নিচ্ছে না, অথবা মায়ানমার সেটা মেনে নিচ্ছে না, এই আন্তর্জাতিক বিরোধ এই আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বাংলাদেশের মীমাংসা হয়ে গেছে। যা আন্তর্জাতিক আদালত বিচার বিশ্লেষণ করে দীর্ঘ সময় নিয়ে যে রায় দিয়েছে সবটাই কিন্তু বাংলাদেশ মেনে নিয়েছে, ভারত মেনেছে, মায়ানমার মেনেছে। এই যে একটা আন্তর্জাতিক বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করার মাধ্যমেও নিরাপত্তা, শান্তি, সহযোগিতা এবং অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ভারসাম্য কিন্তু জাতিসংঘ আনছে। সুতরাং জাতিসংঘ তার বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শুধু যে যুদ্ধ বন্ধ করছে তা না, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করে যাচ্ছে। এই যুদ্ধ বন্ধ ছাড়া অন্য ক্ষেত্রে জাতিসংঘ কিন্তু কিছুটা হলেও সফলতা বলতে হবে। আচ্ছা, আমরা এই পর্যায়ে আরেকটা প্রশ্ন দিতে পারি, বাংলাদেশের সাথে জাতিসংঘের সম্পর্ক আলোচনা
রিলেশন বিটুইন ইউনাইটেড নেশনস এন্ড বাংলাদেশ, তাই না? আমি এখানে কিছুটা হিন্টস দেওয়ার চেষ্টা করেছি যে আমাদের রিলেশনটা কেমন। আমরা জানি যে জাতিসংঘ বাংলাদেশ প্রতিষ্ঠার পরপরই ৭৪ সালে বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য দেশে পরিণত হয়। সেই থেকে আজ পর্যন্ত বাংলাদেশের সাথে জাতিসংঘের সম্পর্কটা ঘনিষ্ঠই বলা যায়। প্রায় সবকটি অঙ্গ সংস্থার মিশন বাংলাদেশে অবস্থিত। প্রায় সব অঙ্গ সংস্থার মিশন বলতে বোঝায় ইউনেস্কো, ইউনিসেফ, ইউএনডিপি, ডব্লিউএইচও, এফএও, এরকম যতগুলো সংস্থা আছে, অঙ্গ সংস্থা আছে, জাতিসংঘ সব কটার মিশনই বাংলাদেশে আছে। তার মানে নিশ্চয়ই এই সংস্থাগুলো বাংলাদেশে কাজ করছে। যেমন ধরো ইউনেস্কোর কথা আমরা বলতে পারি। ইউনেস্কো বাংলাদেশে বিভিন্ন ধরনের কাজ করছে। ইউনেস্কো বাংলাদেশে বিভিন্ন ধরনের কাজ করছে। আমরা বলতে পারি ইউনিসেফের কথা। ইউনিসেফ বাংলাদেশে শিক্ষা, স্বাস্থ্য, অন্যান্য ক্ষেত্রে বিভিন্নভাবে কাজ করছে। ইউনেস্কো কাজ করছে। তার মানে এরকম সংস্থাগুলো বাংলাদেশে তাদের মিশন অব্যাহত রেখে কাজ করছে, অর্থাৎ বাংলাদেশের সাথে একটা সম্পর্ক রয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে পিস কিপিং মিশন বা শান্তি রক্ষা মিশন। শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে অন্যতম প্রধান সৈন্য প্রেরণকারী একটা দেশ। অন্যতম প্রধান, হয়তো কখনো ১ নম্বরে কখনো ৩ নম্বরে থাকে, স্টিল নাও অন্যতম একটা শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ অবদানকারী দেশ এবং কার্যকর ভূমিকা পালন করে। এছাড়াও শুধু যে শান্তি রক্ষা মিশনে তা এছাড়াও বিভিন্ন সংস্থা, বিভিন্ন জাতিসংঘের বিভিন্ন কাজে বাংলাদেশ উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার মাধ্যমে বাংলাদেশের সাথে জাতিসংঘের সম্পর্কটা দৃঢ় থেকে দৃঢ় করছে। অর্থাৎ বাংলাদেশের আর্থসামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক উন্নয়নে জাতিসংঘের প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতা রয়েছে, উদাহরণ হিসেবে বলা যেতে পারে। এই ছিল আজকে জাতিসংঘের উদ্দেশ্য এবং বাংলাদেশের সাথে জাতিসংঘের সম্পর্ক নিয়ে আলোচনা। কোনো যদি আর এই বিষয়ে আরো যদি জানার আগ্রহ থাকে বা আরো যদি বিষয় আগ্রহ থাকে অবশ্যই যোগাযোগ করবে এবং এই প্রশ্নগুলো তুলে সমাধানের চেষ্টা করবে। তো ধন্যবাদ সবাইকে, আশা করি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।